আগের দিনে আমরা নাটকের ইতিহাস সম্পর্কে জেনে নিয়েছিলাম কোথা থেকে নাটকের সূত্রপাত ঘটেছিল, আমাদের বাংলা নাটকও কোথা থেকে শুরু হয়েছিল। শুধু তাই নয়, আমাদের পাশ্চাত্যে কিভাবে নাটকের উন্নয়ন, নাটক আস্তে আস্তে নিজেকে ফ্লারিশ করেছিল, ঠিক একই রকম ভাবে সংস্কৃত সাহিত্যেও নাটক সম্পর্কে কি বলা হয়েছিল। এর মধ্যে আমি বলে রাখি যে আমি এর আগে অ্যারিস্টটল দ্বারা আলোচিত যে ট্র্যাজেডির আলোচনা, সেটি নিয়ে একটি অন্য পর্ব করেছিলাম। তাই তার মধ্যেই নাটকের উপকরণ সম্পর্কে বেশ খানিকটা আলোচনা রয়েছে, তাই ওই বিষয়ে আমি আর যাচ্ছি না। আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি মূলত নাটকের শ্রেণীবিভাগ, অর্থাৎ নাটককে মোটামুটি ভাবে কটি ভাগে ভাগ করা যেতে পারে, এবং তার মধ্যে বিখ্যাত একটি বিষয় যেটি নিয়ে মোটামুটি অনেকেই আলোচনা করেছেন এবং এটি আলোচনা করার বা পড়ার আমাদের উপযোগিতা দরকার রয়েছে, সেটি হচ্ছে ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি নাটক বাংলায় কিভাবে শুরু হলো এবং তার আগে ট্র্যাজেডির ইতিহাস কি ছিল। তাই আলোচনাটি হয়তো একটু দীর্ঘ হতে পারে, কিন্তু শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি ট্র্যাজেডি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আশা করি আপনাদের দিতে পারবো। অ্যারিস্টটল নাটকের সরঙ্গ সম্পর্কে আলোচনা করেছিলেন। তার পরবর্তীকালে মোটামুটি ভাবে নাটকের যে উপকরণ বা নাটক তৈরি হতে গেলে যে কটি জিনিস লাগে, সেই বিষয়গুলি নিয়ে পরে আরো আলোচনা হয়েছে। মোটামুটি ভাবে আমরা যেটা জানতে পারি যে প্লট, অ্যাকশন, ক্যারেক্টারাইজেশন, ডায়লগ, ক্লাইম্যাক্স, ক্রাইসিস আর রেজলিউশন, এই কটি বিষয় নাটকের ক্ষেত্রে মোটামুটি ভাবে থাকতেই হয়। গুরুত্বপূর্ণ কতগুলি উপাদান। তার মধ্যে প্লটের গুরুত্ব একমাত্র যে অ্যারিস্টটলই সব বলছেন তা নয়, মোটামুটি ভাবে পরবর্তীকালেও যারা এই নিয়ে আলোচনা করেছেন তারা বুঝেছেন যে প্লটের গুরুত্বটাই নাটকের সব থেকে বেশি। এই প্লটের ওপর ভিত্তি করেই কিন্তু মূলত নাটকের শ্রেণীবিভাগগুলি করা যায়, অর্থাৎ কি বিষয় গল্পটি রচিত হচ্ছে সেই বিষয়টি নাটককে আলাদা করে, একটি নাটকের সঙ্গে আরেকটি নাটকের ক্ষেত্রতে আলাদা করে। তবে বর্তমানকালের আধুনিক যে নাটকগুলি হচ্ছে সেখানে কিন্তু অত রকম আমরা আগেকার দিনের মতো হয়তো আলাদা আলাদা করতে পারবো না, যে এটা পৌরাণিক বলে এটা সামাজিক নয়, বা এটা পৌরাণিক বলে রাজনৈতিক নয়, এরকম আলাদা করতে পারবো না। কিন্তু মোটামুটি ভাবে আমরা বেশ কিছু পার্থক্য দেখতে পাই প্লটের মধ্যে। সেই হিসেবকে ভেবে নিয়েই ওই নাটকের শ্রেণীবিভাগ করা হয়। নাটকের আগের পর্বেই আমি বলেছি যে নাটকের যে প্রাচীনতম যে শ্রেণী, প্রথম যে জাতীয় নাটকগুলি শুরু হয়েছিল তা ছিল ট্র্যাজেডি, এবং তারপরেই যে বিষয়টি আসে, যে শ্রেণীটি বিভাগের ক্ষেত্রে যে শ্রেণী আসে তা হলো কমেডি। ট্র্যাজেডি এবং কমেডি হচ্ছে আদিতম রূপ নাটকের। তারপর যে ভাগগুলি আমরা পাচ্ছি তা হচ্ছে মূলত ঐতিহাসিক, পৌরাণিক, বায়োগ্রাফিক্যাল বা জীবনীমূলক নাটক, রূপক সাংকেতিক, সামাজিক ইত্যাদি ভাগে ভাগ করা যায়। এছাড়া গীতিনাট্য, মেলোড্রামা, ভার্স, কাব্যনাট্য, অ্যাবসার্ড, নৃত্যনাট্য, লোকনাট্য, একাঙ্ক, এই জাতীয় বেশ কিছু ভাগ আমরা দেখতে পাই। হয়তো এই প্রত্যেকটা নিয়ে আলোচনা করা সম্ভব নয়, কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করব বেশ কিছু বিষয়, এই যে শ্রেণীবিভাগ তার কিছু বিষয়গুলি নিয়ে আলোচনা করা, এবং বাংলা সাহিত্যে কোন কোন জাতীয় নাটক মূলত বেশি প্রচলিত ছিল সেই বিষয়গুলি নিয়েও আমি কোনো না কোনো, এই যে সিরিজটি হবে তার মধ্যেই কোনো না কোনো পর্বে আলোচনা করে দেব। আমি আগেই বললাম যে প্রথম যে দুটি ভাগ আমরা পাচ্ছি তা হচ্ছে ট্র্যাজেডি এবং কমেডি। আগেই বললাম যে ট্র্যাজেডির বিষয়ে অ্যারিস্টটল যা বলেছেন সেই নিয়ে আলোচনা আমার এই চ্যানেলে আগেই রয়েছে। তাই আজকে আমরা মূলত একদম যেটাকে বলা যায় ট্র্যাজেডি কিভাবে তৈরি হলো এবং বাংলা নাট্য সাহিত্যে ট্র্যাজেডির নাটক কিভাবে, ট্র্যাজিক মূলক নাটকের অনুপ্রবেশ কিভাবে ঘটলো সেই নিয়ে ছোট করে একটু আলোচনা করে নেব।
এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আবার পাশ্চাত্য দেশের বেশ কিছু জায়গায় ফেরত যেতে হয়। আমি আগের পর্বেই বলেছি যে ট্র্যাজেডির উদ্ভব প্রাচীন গ্রীসে, এবং সেটি কোথার কিসের মাধ্যমে, না ডায়োনেসীয় উৎসবের মাধ্যমে। ডায়োনেসীয় উৎসবে ডায়োনিসিস নামক যে দেবতা, তিনি কিনা কিসের দেবতা, না তিনি মূলত ওয়াইন এবং মেরি মেকিং অর্থাৎ আনন্দের দেবতা। এই দেবতার যে উৎসব, তাকে কেন্দ্র করে এই গ্রিক ট্র্যাজেডি সূত্রপাত ঘটেছিল। অদ্ভুত ব্যাপার, এই যে গ্রিক দেবতা যার নাম হচ্ছে ডায়োনিসাস, এই ডায়োনিসাসের আবার রোমান একজন ভার্সন রয়েছে যাকে বলা হয় বাকাস। যাই হোক, এগুলি ছোট ছোট ইনফরমেশন আমি নিজে পড়তে গিয়ে পেয়েছি, তাই ভাবলাম বলে দিই। কি হতো এখানে, না বসন্তকালে আঙুর খেতে কাজ করার সময়, আঙুর খেতে কাজ করার আগে এবং ডিসেম্বর মাসে যখন আঙুর থেকে ওয়াইন তৈরি হতো, সেই সময় এই উৎসবটি পালন করা হতো। মূলত কৃষিজীবী সম্প্রদায়, আমরা সকলেই জানি আমাদের দেশেও ধান কাটাকে কেন্দ্র করে উৎসব পালন করা হয়। ঠিক একই রকম ভাবে ওই একই উৎসব পালন করা হতো। কৃষিজীবী মানুষেরা এই ডায়োনিসাসের যারা অনুগামী, তারা দল বেঁধে গান গেয়ে তার পুরাণকে বর্ণনা করত। পুরাণ কাহিনী বর্ণনার সঙ্গে সঙ্গে তারা কি করত, তারা চরিত্রগুলি অভিনয় করেও দেখাতো। তা এখানে একটি গুরুত্বপূর্ণ খুব ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট বলি, যে তারা ছাগলের চামড়া পরিধান করে এই রকম উৎসবে সামিল হতো আমরা দেখতে পাই। কেন না, বলা হয় যে ট্র্যাজেডি শব্দটির উৎপত্তি হয়েছিল ট্রাগোদিয়া থেকে। ট্রাগোদিয়া, যার মূল অর্থ নাকি ছাগলের গান বা গোট সং। সম্ভবত ওই প্রাচীন কোনো অনুষঙ্গকে কেন্দ্র করে তখনকার দিনে ওই উৎসবে এইরকম একটি রীতি প্রচলিত হয়েছিল। তবে এর পেছনে অনেক বড় জায়গা থাকতে পারে, হয়তো সেই ছাগল দেবতা তাদের টোটেম ছিল। এই বিষয়টা নিয়ে যাই হোক অন্যদিন কিছু বলা যেতে পারে, কিন্তু এই ছাগ চর্ম পরিধান করে তারা নৃত্য গীত করত এবং অভিনয় করত। এইখান থেকেই নাটকের প্রাচীন রূপ শুরু হয়। এবারে অ্যারিস্টটল যখন ট্র্যাজেডি নিয়ে আলোচনা করছেন, তার অনেক আগে থেকেই উৎসবের দ্বারা নাটকের সূত্রপাত কিন্তু ঘটে গিয়েছিল। এবং এই যে সময় ট্র্যাজেডি নাটকগুলি তৈরি হচ্ছে, সেই সময়কালটা গ্রিস দেশের এক উত্থানের পর্ব ছিল। আমরা জানি যে গ্রিক ক্লাসিসিজমের যে রচনাগুলি সেই সময় তৈরি হয় ওই সময়কালটাতে, সেই সময়কালটার রচনাগুলিকে মডার্ন ইউরোপিয়ান লিটারেচার বলা হয়ে থাকে। তার অনেক আগে, আমি আগের পর্বেই বলেছিলাম, তার অনেক আগে খ্রিস্টপূর্ব যে 800 বছর আগে খ্রিস্টের জন্মের সেই সময়কালে কি হচ্ছে, সেই সময়কালে হোমার তার ইলিয়াড ওডিসি রচনা করছেন ট্রয়ের যুদ্ধকে কেন্দ্র করে। এবার এই যখন তারপর গ্রিসের সভ্যতায় একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি, রোমান সভ্যতার উত্থান দেখতে পাচ্ছি, কিন্তু 6th সেঞ্চুরি বিফোর ক্রাইস্ট এই সময় এথেন্সে গ্রিসের সেই এথেন্সের উত্থান প্রবলভাবে লক্ষ্য করা যায়। শিল্প, সাহিত্য, বাণিজ্য সব দিক থেকে ওই জায়গা ফ্লারিশ করে, সেই রাজার দৌলতে শক্তিশালী হয়ে ওঠে। রাজার নাম কি ছিল? এথেন্সের সেই সময় রাজা ছিলেন পেরোক্লিস। তিনি এইসব বিষয়ে বেশ অনুগামী ছিলেন এবং যেই কারণে ওই সময়কালটায় এই প্রবলত্ব আমরা দেখতে পাই। ঠিক এই সময় কিন্তু ট্র্যাজেডি জাতীয় যে নাটক, মানে এই নাচ গান মূলক চর্ম পড়া এটাও নয়, ট্র্যাজেডি জাতীয় যে ইন্ডিভিজুয়াল নাটক, সেগুলো আমরা পাচ্ছি এবং নাট্য সাহিত্যের উত্থান ঘটছে। এই সময় এই সময়কালটাকেই মূলত গ্রিক ক্লাসিক্যাল পিরিয়ড বলে, এবং যেটা বললাম এই সময় জন্মায় ট্র্যাজেডি। এবার এই আলোচনা করার মাঝে আমি ছোট করে বলে দিই যে ট্র্যাজেডি নাটক কি আমরা মোটামুটি সবাই জানি, এই নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও ট্র্যাজেডি নাটক যদি আমি জিজ্ঞাসা করি যে ট্র্যাজেডি বলতে কি বোঝায়, তাহলে সবাই উত্তর দেবে দুঃখমূলক কিছু একটা। ট্র্যাজেডি মানেই দুঃখকে কেন্দ্র করে তৈরি হওয়া বিষয়বস্তু, কোনো কিছু জীবনে ট্র্যাজেডি নেমে আসা মানে জীবনে দুঃখ নেমে আসা, যন্ত্রণা নেমে আসা, অসহায়ত্ব নেমে আসা,
ওই সময় ওই বিষয়গুলিকে কেন্দ্র করেই, মানুষের জীবনের বৃহত্তর দুঃখকে কেন্দ্র করেই নাটকগুলি রচিত হয়েছিল। ট্র্যাজেডির যদি সংজ্ঞা দিতে হয় তাহলে আমরা কি বলবো? বলা হয় দুঃখ, বেদনা, বিপর্যয়, বিনাশ মানব জীবনের অপরিহার্য অভিজ্ঞতা। জীবন ও অস্তিত্বের এই অপরিহার্যতার উপলব্ধি থেকেই ট্র্যাজেডির জন্ম। ট্র্যাজেডিকে বলা হয়ে থাকে পেইনফুল মিস্ট্রি। কোনো এক ভ্রান্তির ছিদ্রপথে অলক্ষ্যে ঢুকে পড়ে দুঃখ, বিপর্যয়ের রশনি, কীর্তিমান ব্যক্তিত্বের জয়োধ্বজা ভুল লুণ্ঠিত হয়। প্রাচীন গ্রিক ট্র্যাজেডিতে এইভাবেই অজানা ভবিতব্যের নিষ্ঠুর আঘাতে বিপর্যস্ত মানব অস্তিত্বের উপলব্ধি হয়েছিল। অদ্ভুত একটি বিষয় হলো, অতদিন আগে রচিত হয়েছিল ট্র্যাজেডি, কিন্তু তা সত্ত্বেও দৈব বিষয়ে যত না তাদের প্রধান বিষয় ছিল, তার থেকেও বেশি যেটা ছিল সেটা হচ্ছে মানুষের ভুল থেকেই মানুষের জীবনে ট্র্যাজেডি নেমে আসে। দৈব বিপর্যয় তো অবশ্যই ছিল, কিন্তু দৈব বিপর্যয় ঘটতো কি কারণে? আমারই কোনো ভুল থেকে আমি আমার জীবনের ট্র্যাজেডি রচনা করি। এই যে জিনিসটা, এটাকেই বলা হয় দুঃখময় পরিণতি বা ট্র্যাজেডি। সেই সময় এই জাতীয় নাটক যারা রচনা করছেন তারা কারা? তারা হচ্ছেন তিনজনের নাম আমি আগের দিনেই বলেছি, তাও বলে দিই, এস্কিলাস, সফোক্লিস এবং ইউরিপিডিস। এরা হঠাৎ করে তখন বসে নাটক রচনা করতে গেলেন কেন? তার কারণ হচ্ছে ডায়োনিসাস উৎসবে যে ধর্মীয় আচার ছিল সেইখানে কিন্তু এইরকম নাটক অভিনীত হতে দেখা যেত। আগের যে বিষয়টির কথা আমি বললাম, অর্থাৎ নৃত্য গীতের পরিবেশনের মাধ্যমে তারা ওই ডায়োনিসাস যে দেবতা তার কথা বলতো, সেই বিষয়টাকে বলা হতো দিথিরাম। এবং দিথিরাম থেকে ট্র্যাজেডির এই যে যাত্রা, তার পিছনে একটি কারণ ছিল। কি কারণ? না, বলা হতো বার্ষিক উৎসবে যে একটি নাট্য প্রতিযোগিতার সেই সময় আয়োজন করা হতে শুরু করলো, এবং সেখানে যে কেউ নিজের নাটক নিয়ে সেখানে অভিনয় করাতে পারবেন, এবং যিনি জিতবেন তার কিন্তু তাকে আর কি সম্মান প্রদর্শন করা হবে। প্রথম যে মানুষটি এই বিষয়ে প্রথম শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছিলেন তার নাম এস্কিলাস, যাকে বলা হয় দ্য ফাদার অফ ট্র্যাজেডি। এই এস্কিলাসকে হারিয়ে তারপরে কে এসেছিলেন? তারপরে এসেছিলেন সফোক্লিস 768 খ্রিস্টপূর্বাব্দে। এই যে প্রতিযোগিতা, এই সময় প্রচুর নাটক সেই সময় রচিত, প্রচুর বিখ্যাত নাটকের কথা আমরা যেগুলি পাচ্ছি তার সংখ্যা মোটামুটি 32টা। এছাড়াও প্রচুর নাটক রচিত হয় এবং প্রত্যেকটি ট্র্যাজেডি নাটক ছিল। এবার আমরা ওই ছোট ছোট করে ওই নাটকগুলি কি ছিল সেই সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, এখানে একটু মনে রাখতে হবে যে এই যে ট্র্যাজেডি নাটকগুলি রচিত হতো তখন কেবলমাত্র যে শুধুই ট্র্যাজিক বর্ণনা তাতে থাকতো তা কখনোই না। তাহলে কি থাকতো? এই নাটকটা এই যে নাটকগুলি হতো সেগুলি মূলত ট্রিলজি ছিল, যে কারণে প্রাচীনকালের সমস্ত ট্র্যাজেডি নাটক কিন্তু তিনটে নাটকের ট্রিলজি আর কি, তিনটে নাটক একত্রিত, একই গল্পই তিনটে নাটক তৈরি হতো। কিরকম? দুটি হতো ট্র্যাজেডির নাটক এবং একটি হতো কমেডির নাটক, বা যাকে বলা যায় কমিক রিলিফ। এই যে দুঃখময় পরিস্থিতি তৈরি করে তারপর আস্তে করে তার অপসারণ ঘটানো, এই বিষয়টা তখন দেখানো হতো। এস্কিলাস, যাকে বলা হচ্ছে দ্য ফাদার অফ ট্র্যাজেডি, তিনি বিখ্যাত কতগুলি নাটক রচনা করেছিলেন, যার নাম, যে নাটকটি কথা বলতেই হয় সেটি হচ্ছে দ্য অরেস্টিয়া। অরেস্টিয়ায় কি রয়েছে? অ্যাগামেমননের কথা। এবং এই নাটকের তিনটি ভাগ রয়েছে। কি না, অরেস্টিয়া ট্রিলজি হলো অ্যাগামেমনন, লিবিশান বেরার্স আর দ্য ইউমেনিডিস। এই তিনটি নাটক তিনি সেই সময় রচনা করে প্রবলভাবে বিখ্যাত হয়েছিলেন। এছাড়াও এস্কিলাসের মোট 7টি নাটক ছিল, এছাড়াও না, মোট ওনার 7টি নাটক ছিল। তার মধ্যে অন্যতম আরো একটি নাটকের নাম হচ্ছে প্রমিথিউস বাউন্ড বা বন্দি প্রমিথিউস। তার মধ্যে অবশ্য যদিও অ্যাগামেমননের গল্পটাই সব থেকে বেশি প্রচলিত হয়, কারণ এটি হেলেন অফ ট্রয় অর্থাৎ হোমারের যে উপন্যাস ইলিয়াড এবং ওডিসি, সেই কিন্তু
হোমারের উপন্যাস মানে হোমারের যে মহাকাব্য রচিত ইলিয়াড ওডিসির গল্প থেকেই কিন্তু প্রভাবিত হয়ে তিনি এই অ্যাগামেমনন বিষয়টি তৈরি করেন। কারণ অ্যাগামেমনন যাকে নিয়ে এই গল্পটি মানে এই নাটক রচিত হচ্ছে তার বউ কিন্তু ছিল ট্রয়ের বোন। তিনি অ্যাগামেমননকে হত্যা করে জীবনে যে ট্র্যাজিক পরিস্থিতি সৃষ্টি করেন সেই নিয়েই এই 3টি নাটক রচিত হয়। এই ইস্কিলাসের পরে যে যিনি আর কি ওই বললাম শ্রেষ্ঠত্বের মর্যাদা ছিনিয়ে নিয়েছিলেন তার নাট্য রচনার মাধ্যমে প্রতিযোগিতায়, তার নাম সফোক্লেস। সফোক্লেসের নাম আমরা অনেকেই জানি এবং আমাদের অ্যারিস্টটলও কিন্তু সফোক্লিসের নাটককে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছিলেন ট্র্যাজেডির ক্ষেত্রে। তিনি কি লেখেন? তিনি লেখেন দ্য থিবান ট্রিলজি। থিবান ট্রিলজি বলতে কি বোঝায়? রাজা অদিপাস আর অদিপাস অ্যাট কলোনাস আর আন্তিগোনে। এই 3টি নাটকের মধ্যে অদিপাস এবং আন্তিগোনে এই 2টি নাটক সম্পর্কে আমরা মোটামুটি ভীষণ ভাবেই জানি। অদিপাস রাজার যে বিশাল মানে যে ট্র্যাজেডি তা সত্যি এক অনন্য সাধারণ রচনা। আমরা সকলেই জানি যে রাজা তার পিতাকে হত্যা করে তার মাকে বিয়ে করেছিলেন এবং এই বিষয়টি তিনি জানতে পেরে তার নিজের চোখ অন্ধ করে দেন। তারপরে আসে আন্তিগোনের কথা। আন্তিগোনে হচ্ছে রাজার মেয়ে এবং সেই সময়ে ওইরকম একজন মহিলা পাওয়ারফুল চরিত্র যে তৈরি করা হয়েছিল সেটি কিন্তু সত্যি দারুণ বিষয়। এরপরে যিনি আসছেন তার নাম ইউরোপিডিস, যার বিখ্যাত যে রচনা তাকে বলা হয় মেডিয়া বা মেডিয়া। সর্বমোট 18টি নাটক রচনা করেছিলেন, তার মধ্যে মেডিয়া বা মিডিয়া বিখ্যাত নাটক। এছাড়া আরো একটি নাটকের কথা বলতে হয় যা হচ্ছে দ্য ট্রোজান, মানে ওই ট্রয়ের যে যুদ্ধ সেই বিষয়েরই নাটক। তিনি কিন্তু নাটকের চরিত্রকে বদলে দিচ্ছেন। যিনি মানে ভগবান এবং চরিত্রকে যেসব মানে এর আগে অব্দি যেরম ভাবে দেখানো হতো সেই দৃষ্টিভঙ্গির এক চরম পরিবর্তন নিয়ে আসছেন। এরপরে রোমান সভ্যতায় সেনেকার কথা আমরা পাচ্ছি, যিনি গ্রিক নাটক থেকে বিষয় নিয়ে আবৃত্তি উপযোগী ক্লোজেস্ট ড্রামা নির্মাণ করছেন। এলিজাবেথীয় যুগে শেক্সপিয়ারের হাতে যখন ট্র্যাজেডি আসছে তখন সেটা হয়ে উঠছে রোমান্টিক ট্র্যাজেডি। এতদিন পর্যন্ত বীর গাথামূলক ট্র্যাজেডি প্রাধান্য পেয়েছিল। বিষয়টি একই ছিল যে নিজের ভুলের কারণেই ট্র্যাজিক পরিণতি জীবনে নেমে আসে, কিন্তু রোমান্টিক ট্র্যাজেডি যখন এলো শেক্সপিয়ারের হাতে তখন এই বিষয়টি আরো গভীরভাবে দেখানো শুরু হলো যে দৈব মহিমা আছে ঠিক আছে, কিন্তু নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়। শেক্সপিয়ার মার্লোদের যে রোমান্টিক যুগ, সেই রোমান্টিক যুগে এসে আমরা দেখতে পেলাম যে ব্যক্তি মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে, চরিত্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অ্যারিস্টটল চরিত্রের কথা বলেছিলেন যে চরিত্রের দ্বারাই একটি নাটক কিভাবে নিজের জায়গা করে নিতে পারে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মানুষের দুঃখ, তার বিনাশের কথা বলা হচ্ছে, তার যন্ত্রণার কথা বলা হচ্ছে কোথায়? ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ারের মতো বিখ্যাত সব নাটকগুলিতে। এরপর আস্তে আস্তে ট্র্যাজেডি তথা নাটকের গতি বদলে গিয়ে দেখানো হলো যে কেবল একক চরিত্র নয়, প্রত্যেকটি মানুষের চরিত্রেই এই ট্র্যাজেডি লুক্কায়িত হয়ে রয়েছে এবং তার প্রধানতম কারণ সমাজের সমস্যা। তাই নাটকের গতি তথা ট্র্যাজেডির গতি আস্তে আস্তে প্রত্যেকটি মানুষের চরিত্রের প্রত্যেকটি সমস্যার মধ্যে ছড়িয়ে পড়তে লাগলো। ট্র্যাজেডি তথা নাটকের যে রূপ সেটি আধুনিক হয়ে উঠলো। বাংলা নাট্য সাহিত্যেও কিন্তু ট্র্যাজেডি দিয়েই মূলত মানে ট্র্যাজিক নাটক দিয়েই মূলত বাংলা নাট্য সাহিত্য একটি তার চরম রূপ দেখেছিল। কিরকম ভাবে? বাংলা নাটকে ট্র্যাজেডির উদ্ভব হয়েছিল নিঃসন্দেহভাবে পাশ্চাত্য নাট্য সাহিত্যের আদর্শে। শেক্সপিয়ারের নাটক প্রাচীন গ্রিক নাটকের ভাববস্তুর ওপর দাঁড়িয়ে কিন্তু সেই সময় বাংলা নাটক ট্র্যাজেডির নাটক বা বিয়োগান্ত নাটক তৈরি হয়। যোগেশ চন্দ্র গুপ্তের কীর্তিবিলাস 1852 সালে, যা বাংলা ভাষায় রচিত প্রথম বিয়োগান্ত নাটক।
নাটকের ভূমিকায় নাট্যকার অ্যারিস্টটল ও তার ট্র্যাজেডির বিষয় ভাবনার উল্লেখ করেছিলেন নাট্যকার। পাশ্চাত্যের বিয়োগান্ত নাটকের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই নাটক তিনি রচনা করেছেন, সে কথাও তিনি বলেছিলেন। সার্থক ট্র্যাজেডি বাংলা নাটকে যিনি রচনা করেন তিনি মাইকেল মধুসূদন দত্ত, এবং তার যে নাটক তার নাম হচ্ছে কৃষ্ণকুমারী 1861 সালে। সেটিতে সংস্কৃত নাট্য সাহিত্যে ট্র্যাজেডির কোনো উত্তরাধিকার কিন্তু ছিল না। সেই বিষয়টা কথা মনে রেখেই তিনি কি করেছিলেন, তিনি টডের রাজস্থানের যে গল্প সেটিকে কেন্দ্র করে পাশ্চাত্য ট্র্যাজেডির যে রূপ সেটিকে গ্রহণ করে তিনি এই নাটকগুলি, বিশেষ করে প্রথম নাটক কৃষ্ণকুমারী, সেটি রচনা করে বাংলা ট্র্যাজেডি নাটকের, আধুনিক ট্র্যাজেডি নাটকের সূত্রপাত ঘটিয়ে দিয়ে গিয়েছিলেন। এরপরে যার কথা বলতে হয় তিনি দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের নাটকে শেক্সপিয়ারের নাটকের প্রবল প্রভাব আমরা দেখতে পাই। নীলদর্পণ নাটকের করুণ পরিণতি, নিমচাঁদ চরিত্রের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্বেদনা, তা কিন্তু শেক্সপিয়ারের নাটকের প্রভাবেই প্রভাবিত। বাংলা রঙ্গমঞ্চের যিনি প্রাণ পুরুষ গিরিশচন্দ্র ঘোষ, তার নাটকের ক্ষেত্রেও শেক্সপিয়ারের নাট্য রীতির কথা আমরা জানতে পারি। ভাষা, ছন্দ, নাট্য প্রতিভা, তার পরিস্থিতি রচনা, চরিত্র চিত্রণ, মঞ্চসজ্জা, সবকিছুতেই কিন্তু গিরিশচন্দ্র ঘোষ শেক্সপিয়ারের ভীষণ অনুগামী ছিলেন। যার কথা বলতে হয় তিনি দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় কিন্তু শেক্সপিয়ারের প্রতি তার ঋণের কথা বলে গেছেন, তিনি স্বীকার করে গেছেন। তার যে চরিত্রের দীপ্তি, বহিরঙ্গের দ্বন্দ্বের সঙ্গে অন্তরঙ্গের যে সামঞ্জস্য, এই বিষয়গুলিও কিন্তু আমরা ওই পাশ্চাত্য নাটক থেকেই বাংলা নাটকে পাচ্ছি। শেক্সপিয়ারের ট্র্যাজিক নায়কদের মধ্যে রাজা কিং লিয়ার, হ্যামলেটের ছায়াও কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটক সেই নাটকে আমরা দেখতে পাই। কোথায় না শাহজাহান নাটকের শাহজাহান চরিত্রের মধ্যে কিং লিয়ার এবং তার মেয়ে লায়লা, সেই লায়লার মধ্যে আমরা কিন্তু হ্যামলেটের খানিকটা রূপ লক্ষ্য করতে পারি। এরপর শেষ করব রবীন্দ্রনাথের কথা দিয়ে। রবীন্দ্রনাথের নাটকে ট্র্যাজিক নাটক ওরম ভাবে ট্র্যাজেডির নাটক ওরম আলাদা করা একটু মুশকিল। তাও মালিনী নাটকের ভূমিকায় শেক্সপিয়ারের নাটকের বহু শাখায়িত বৈচিত্র্য, ব্যাপ্তি ও ঘাত প্রতিঘাতের কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন। 5 অঙ্ক বিশিষ্ট উপকাহিনী যুক্ত বিষাদ করুন শেক্সপিয়ারের ট্র্যাজেডির আদর্শে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন 2টি সার্থক ট্র্যাজেডি নাটক, রাজা ও রানী। এরপর তো বাংলা নাটকের একটা বিশাল পট পরিবর্তন ঘটলো। ওরম আলাদা করে ট্র্যাজেডি নাটক বলে কিছু রইল না, নাটকের মধ্যেই ট্র্যাজেডির অবস্থান রইল, অন্যান্য বিষয়বস্তুও রইল। তবে সেই সময় শেক্সপিয়ারের আদর্শে নাটক রচনা করা এক বিশাল বৈশিষ্ট্য হয়ে উঠেছিল বাংলা নাট্য সাহিত্যের ক্ষেত্রে, যাকে আমরা কখনোই মানে না দেখে না বলে থাকতে পারবো না। তাই বাংলা নাটকে পাশ্চাত্য ট্র্যাজেডি নাটক, মূলত শেক্সপিয়ারের নাটকের প্রবল প্রভাব ছিল, এবং যা আমাদের নাটককে নিঃসন্দেহভাবে আধুনিক করে তুলতে সাহায্য করেছিল। আশা করি ট্র্যাজেডির এই ইতিহাস ভালো লাগলো। এরপরে আমরা কমেডি নিয়ে পড়বো কোনো একটি পর্বে। যদি এই সিরিজ ভালো লাগে আমাকে জানাবেন, আর এই বিষয়ে কি কি আপনারা আলোচনা শুনতে চান। এই বিষয়ে আরো অনেকগুলি ভিডিও যদিও আসবে। ভালো লাগলে কমেন্ট করবেন, একটু লাইক করে দেবেন উৎসাহিত করতে, একটু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।